নমস্কার বন্ধুরা, রহস্যধারা ২৬তম এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ঘটনাটা একটা সত্য ঘটনা অবলম্বনে, তাই ঘটনার চরিত্র পরিবর্তিত করা হয়েছে। ঘটনার সময়কাল ১৯৯৪, অর্থাৎ আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। বন্ধুরা, ঘটনাটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রহস্যধারা চ্যানেল কখনোই কোনো তন্ত্র মন্ত্র, কালো জাদু, কোনো তান্ত্রিক বা কোনো ভূত প্রেতকে নিয়ে সাধনা অথবা কাজকর্ম করাকে সাপোর্ট বা বাহবা দেয় না। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় প্রবেশ করা যাক। মা চিন্ময়ী দেবী ও তার দুই মেয়ে দীপান্বিতা ও রাজশ্রীকে নিয়ে কলকাতার মুরারিপুকুর অঞ্চলে থাকতেন। তারা ছিলেন মুরারিপুকুর অঞ্চলের বেশ পুরানো বাসিন্দা। চিন্ময়ী দেবী প্রথম দিকের জীবনটা খুব একটা সুখকর ছিল না। তার স্বামী বরাবরই ছিল একটু উড়ু উড়ু মন। কম বয়সে বেশ কয়েকবার পরকীয়ায় মেতে উঠেছিল এবং বাড়াবাড়ি হওয়ার আগে ধরাও পড়ে যায় সে চিন্ময়ী দেবীর কাছে। পরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়, কিন্তু আবার কয়েক মাস পরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে পড়ায় ক্লাব পার্টি অফিস পর্যন্ত গিয়ে পৌঁছায়। তারপর একটা সময় সে ঘটনাও চাপা পড়ে যায়। তারপর বেশ কয়েক বছর ঠিকঠাক চলতে থাকে এবং ওনাদের একটা কন্যা সন্তানের জন্ম হয়। সবাই ভেবেছিল এবার হয়তো এই রকম আর কিছু ঘটবে না, কিন্তু না, এবারও ঘটেছিল। প্রথম কন্যা সন্তান দীপান্বিতার যখন মাত্র ৩ বছর বয়স, তখন উনি আবার সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। সবথেকে বেদনাদায়ক ছিল এটা যে চিন্ময়ী দেবী তখন ছিলেন অন্তঃসত্ত্বা। বাপের বাড়ির সাময়িক সহযোগিতায় চিন্ময়ী দেবী তার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন। প্রচুর খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাননি চিন্ময়ী দেবী তার স্বামীর। শেষমেশ বেশ কয়েক বছর পর কোনো এক গোপন সূত্রে খবর পান তিনি আবার বিয়ে করে নতুন সংসার পেতেছেন। রাগে, দুঃখে, অভিমানে, যন্ত্রণায় বুকের ভেতরটা যেন মুচড়ে কেঁদে ওঠে চিন্ময়ী দেবীর। তিনি শুধু একটাই কথা ভাবতে থাকেন মনে মনে, দুটো সন্তানকে ফেলে একটা মানুষ কিভাবে এই রকম কাজ করতে পারে? কতটা নির্দয় হলে, কতটা অমানুষ, কতটা উচ্ছৃঙ্খল হলে বারবার করে একটা মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এবার বুঝতে পারছি ও আমাকে কোনোদিন ভালোই বাসতে পারেনি। তবে হ্যাঁ, ও যদি আমাকে ছাড়া থাকতে পারে তবে আমি কেন পারবো না? আমিও পারবো এবং একা একাই বাকি জীবনটা কাটাবো আর বাচ্চা দুটোকেও মানুষের মতো মানুষ করে তুলব। মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে শুরু হয় চিন্ময়ী দেবীর জীবনের এক নতুন অধ্যায়। প্রায় সারাটা দিন ধরেই মেশিন চালাতো চিন্ময়ী দেবী এবং কোনো রকমে খাওয়ার যোগানটা চালাতো। এভাবেই মোটামুটি দিনগুলো কাটতে থাকে। কিন্তু এখানেও সমস্যা। এই বিংশ শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ পুরুষ শাসিত সমাজে নারীরা যে কতটা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, একটু একটু করে তার পর্দাগুলো খুলতে থাকে চিন্ময়ী দেবীর কাছে। তার স্বামী তার কাছে থাকাকালীন যে সমস্ত মানুষরা রোজ কুশল বিনিময় করত, আজ তারাও রাস্তাঘাটে বাঁকা নজরে দেখে এবং মাঝে মাঝে কিছু তির্যক কটু কথা ছুড়ে দেয় চিন্ময়ী দেবীর উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে এইগুলো সহ্য করতে থাকে, কিন্তু তার মানে তো এই নয় যে এর কোনো প্রতিবাদ চিন্ময়ী দেবী করবেন না। কিন্তু প্রতিবাদ করতে গেলেই নিজেই বারবার ক্ষতবিক্ষত হতো। এইরকমই একবার লক্ষ্মী পূজার আগের দিন কিছু পুজোর বাজার করার জন্য ব্যাগ হাতে ছোট মেয়ে রাজশ্রীকে কোলে নিয়ে আর দীপান্বিতাকে ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে বাজারের উদ্দেশ্যে বের হন। পাড়ার রকে বসে থাকা কিছু চ্যাংড়া ছেলে নিজেদের মধ্যে নানান খুনসুটিতে ব্যস্ত ছিল। চিন্ময়ী দেবী তাড়াতাড়ি করে ওই জায়গাটা পার হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ করেই একটা কথা চিন্ময়ীর কানে লাগে। কিরে, তুই নাকি বিয়ে করছিস শুনলাম? আরে না না, কে বলে এসব কথা? সালা বিয়ে করে কি মরবো নাকি বে? খাওয়াবো কি সোনামণিকে? ওই দেখ ভাই, তোর মালটা যাচ্ছে রে। চুপ করবে, শুনে ফেলবে তো।
এর মধ্যেই চিন্ময়ী দেবী মনে মনে ঠিক করে ফেলেন যে রোজকারের এই জ্বালাতন আর সহ্য করা যাচ্ছে না। চিন্ময়ী ব্যাক করে ছেলেগুলোর সামনে যায় এবং বেশ জোর গলায় প্রতিবাদ করে বলে ওঠে, এই যে শুনুন, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, এই মালটা কাকে বলছেন? চড়িয়ে না একদম গাল লাল করে দেব, যত সব ছোট লোক কথাকার। ওদের মধ্যে একটি ছেলে বলে ওঠে, এই যে বৌদি, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমরা তো নিজেরাই কথা বলছিলাম, আপনি আবার নিজের গায়ে টান দিয়ে নিচ্ছেন কেন বলুন তো? আপনার জন্য কি আমরা একটু আড্ডাও দিতে পারবো না? যা বাবা, এই কি রে! এবার চিন্ময়ী আর কোনো কথা না বাড়িয়ে আবার বাজারের দিকেই রওনা দিল। কিন্তু ছেলেগুলো এখানেই থেমে গেল না, তারা কিন্তু পরক্ষণেও বলে উঠল, এ ভাই, এই লক্ষ্মী পূজার প্রসাদ খেতে কিন্তু কোনো নিমন্ত্রণ লাগে না, এই যাবো কিন্তু ভাই, যাবো। এইরকমই আরও বেশ কয়েকটা গ্রুপ ছিল যারা চিন্ময়ীকে খুব জ্বালাতন করত। কতবার তো পাড়ায় বাচ্চা হয়েছে আর হিজড়ার দল এসে বাড়ি জিজ্ঞেস করলেই চিন্ময়ী দেবীর ঘরটা দেখিয়ে দেওয়া হতো। পুজোর চাঁদা কাটতে গিয়ে তো এই ছেলেপেলেগুলোই বেশ জোর জুলুম করতো চিন্ময়ী দেবীর সঙ্গে। একবার তো কালী পুজোর সময় খুব বাড়াবাড়ি হয়। হঠাৎ করেই রাত্রিবেলা চিন্ময়ী দেবীর দরজায় খটখট করার শব্দ আসে। এত জোরে দরজায় আওয়াজ করে যে বাচ্চারা রীতিমতো চমকে কেঁদে ওঠে। উনি দরজা খোলার আগেই জিজ্ঞাসা করেন, কে কে এত জোরে দরজায় আওয়াজ করে? আরে আমরা বৌদি, বিশু। বিশু? আরে কে বিশু? আরে দরজাটা খুলবেন তো, নাহলে চিনবেন কি করে? হ্যাঁ বলুন। ও আপনারা? তা এত রাতে কি মনে করে? দেখুন তো বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছিল। কিছু না, ওই কালী পুজোর চাঁদাটা এবার কিন্তু বড় করে হচ্ছে। দাদা 301 টাকা দিত, এবার কিন্তু 501 টাকা লাগবে। এই যে শুনুন, ভালো কথা বলে দিচ্ছি, আমি কিন্তু 101 টাকার বেশি দিতে পারবো না। প্রয়োজনে থানায় যাব। ওরে বাবা, ভয় দেখাচ্ছেন নাকি? তা আবার বিশুকে? বিশু সকাল থেকে সারা দিন এসব থানা পুলিশ নিয়েই থাকে, ঠিক আছে? শুনুন, ভালোই 501 টাকা ছাড়ুন, না হলে সারা থাকতে দেবো না এখানে, বলে দিচ্ছি। বহুত দেমাক, তাই না? পাড়ার ছেলেদের সম্মান দিতে শিখুন। আপনি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করছেন নাকি? বিলটা রেখে গেলাম, মণ্ডপে গিয়ে চাঁদারা দিয়ে আসবেন। এই চল। বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এরপর একা একজন মহিলার কি অবস্থা হতে পারে। এভাবে প্রতিদিন লড়াই করে করে মেয়ে দুটোকে ধীরে ধীরে বড় করে তোলেন চিন্ময়ী। সত্যি কাজটা খুব কঠিন ছিল, কিন্তু ভগবান মেয়েদেরকে এমনভাবেই তৈরি করেছেন। এই দেখলেন শান্ত, নিরীহ, কোমল হৃদয়, একটা ইনোসেন্ট ভাব, আবার প্রয়োজনে রণংদেহী মূর্তি ধারণ করতেও বেশি সময় লাগে না। তারা কখনো আপনার পৌরুষের সাক্ষী হয়ে বেড পার্টনার, আবার কখনো জীবনসঙ্গী, আবার কখনো মা রূপে পরম স্নেহে আপনার সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তোলে, এবং সেখানে আপনার অনুপস্থিতিও খুব একটা মানে রাখে না। যাই হোক, এভাবেই ধীরে ধীরে চিন্ময়ী দেবী সমাজের সঙ্গে, আবার কখনো অদৃষ্টের সঙ্গে চরম এক লড়াই করে মেয়ে দুটোকে বড় করে তোলেন। এর ঠিক 15 বছর পর চিন্ময়ী দেবীর এখন অনেকটাই বয়স হয়েছে, অনেকটাই জীবনটাকে দেখে ফেলেছেন উনি। বড় মেয়ে দীপান্বিতা 18 পার হয়ে 19 ছুঁই, এবং অতি দরিদ্র মানুষদের ঘরে যেটা হয় এখানেও তার ব্যতিক্রম হয়নি। কোনো রকমে একটা সম্বন্ধ দেখে মানে বিদায় করলেন দীপান্বিতাকে। ঘরে কমসে কম একটা পেট তো কমলো। আর বারবার করে শুধু হবু জামাইকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেন, যেন কোনোভাবেই তার জীবনের মতো ঘটনা না ঘটে। কিন্তু বড়টাকে নিয়ে কোনোদিনই সেভাবে বিশেষ কোনো চিন্তা ছিল না চিন্ময়ী দেবীর। দীপান্বিতা বরাবরই একটু শান্ত স্বভাবের, বুক ফাটে তো মুখ ফোটে না। প্রচণ্ড খিদে কষ্ট পেলেও মুখ ফুটে বলবে না, মা ভাত আছে, আমাকে একটু ভাত দেবে, মুখ বুজে সহ্য করবে। জ্বর শরীর খারাপ হলেও কখনো বলে না, তার মুখ দেখে বুঝে নিতে হয়। এই রকম স্বভাবের মেয়ের সাধারণত সংসার ভাঙে না। সে যাই হোক, ছোটবেলা থেকেই চিন্ময়ী দেবীর বড্ড চিন্তা ছিল ছোট মেয়ে রাজশ্রীকে নিয়ে। সে ছোটবেলা থেকেই একটু অন্যরকম, দেখতে বেশ সুশ্রী, আর এই বয়সেই অন্যান্য মেয়েদের থেকে বেশ খানিকটা ফরওয়ার্ড। আর তার বন্ধুরাও জুটেছে একেবারে অন্যরকম। কিছুতেই এই বিদঘুটে ছেলেটার সঙ্গ ছাড়ানো যাচ্ছে না। যতবারই চিন্ময়ী দেবী কিছু বোঝাতে চায়, ওদের শুধু একটাই কথা, উই আর জাস্ট ফ্রেন্ড আন্টি। ছেলেটাকে দেখলেই মাথা থেকে পা পর্যন্ত জ্বলে ওঠে।
দেখতে ছেলেদের মতন, অথচ সাজগোজ, হাঁটা চলা, কথাবার্তা পুরোটাই মেয়েদের। একদিন কাজ থেকে এসে চিন্ময়ী দেবী কোনো আওয়াজ না করে দরজার সামনে কান পেতে চুপি চুপি ওদের দুজনের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করছিল। আর সেটা শোনার পর থেকেই যত রকমের প্রবলেমের শুরু। ছেলেটির নাম ছিল জ্যোতিরিন্দ্র তালুকদার, আর ও সবাইকে বলতো জ্যোতি বলে ডাকার জন্য। ওই যে বললাম, ভগবান ওকে মেয়ে বানাতে বানাতেও হঠাৎ করে ছেলে বানিয়ে দেয়। রাজশ্রী ওকে জিজ্ঞাসা করছে, কি রে, বল না কবে তাহলে আমরা বিয়ে করব? এবার জ্যোতিরিন্দ্র বলে ওঠে, oh my god, I am so excited. কি ভালো হবে বল ব্যাপারটা। আমরা হানিমুনে যাব, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তারপর কুলু, মানালি, যেখানে শুধু পাহাড় আর পাহাড়, সাদা বরফগুলো দূরে পাহাড়ের গায়ে যেন চাদরের মতো হয়ে থাকবে। আর তুই দু হাতে বরফের বল বানিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবি। উফ, ও মাই গড, কি ভালো হবে। এই শোন না বাবু, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমি 3 লাখ টাকাটা জোগাড় করে ক্যালিফোর্নিয়াতে জাস্ট অপারেশনটা করে নিলেই ব্যাস, তারপর কোর্টে একটা সার্টিফিকেট বের করে নেব, নামটা শুধু চেঞ্জ করে জ্যোতি করে নেব, ব্যাস। আমাদের আর কি আটকাবে বল? কি রে বল না। উফ মাই গড। এর মধ্যেই চিন্ময়ী দেবীর প্রবেশ। প্রায় সঙ্গে সঙ্গেই গর্জে ওঠে চিন্ময়ী, এই বেরো, বেরো তুই ঘর থেকে, বেরো হারামজাদা। মাচ্ছি আন্টি, আপনি এইভাবে কথা বলছেন কেন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর ধুর তোর আন্ডারস্ট্যান্ড, তুই আগে বেরো, বেরো এখান থেকে। শালা, শরীরে পুরুষের পাও নেই, সে আবার বিয়ে করবে, তাও আবার আমার মেয়েকে। কোনোদিন এই বাড়িতে ঢুকবি না, আর যদি রাজশ্রীর আশেপাশে তোকে দেখি না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে ঘটনাটা কি এখানেই শেষ? না না, এখান থেকে ঘটনাটা শুরু হয়। এর পরের ঘটনাটা ভীষণ বেদনাদায়ক। ছেলেটির সাথে চিন্ময়ী দেবী একেবারেই মিশতে দিতেন না ছোট মেয়ে রাজশ্রীকে। উনি প্রায় প্রতিদিনই নানানভাবে রাজশ্রীকে বোঝানোর চেষ্টা করতেন যে একটা ছেলে ও একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। উনি আরও বলতেন, শেক্সপিয়ার বলেছিলেন একটা ছেলে কখনোই একটা মেয়ের বন্ধু হতে পারে না। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হল শুধু আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। কবি হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, কিংবা ভুল সময়ে, কিংবা খুব দেরি করে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে গেলে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধু হওয়া, এটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধু হলে প্রকৃতি তার নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক ও লোহা কখনোই পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু এক সময়ে প্রেমে ও অবৈধ সম্পর্কের রূপ নেবেই। আর এটাই স্বাভাবিক। ভগবান এমনভাবেই নারী ও পুরুষের বিপরীত আকর্ষণ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু চিন্ময়ী দেবীর এত বোঝানো সত্ত্বেও কোনো ফল হয়নি। অবশেষে ছোট মেয়ে রাজশ্রীকে একেবারে ঘরবন্দি করে ফেলেন চিন্ময়ী দেবী। সম্পূর্ণভাবেই তার বাইরে বেরোনো বন্ধ করে দেন, এবং কিছুদিনের মধ্যেই ঘটে যায় এক অঘটন। ছেলেটি হঠাৎ করেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ছেলেটি কিছুতেই 3 লক্ষ টাকা জোগাড় করতে পারছিল না তার নিজের অপারেশনের জন্য। তার মধ্যেই রাজশ্রীর সাথে সম্পূর্ণ যোগাযোগটা বন্ধ হয়ে গিয়েছিল। ছেলেটির মৃত্যুর ঘটনাটা চিন্ময়ী দেবী অনেক চেপে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে খবরটা জেনেই যায় রাজশ্রী। আর তারপরেই তার উথাল পাথাল কান্না শুরু হয়। একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। এইরকমই একদিন চিন্ময়ী দেবী কাজের জায়গায় রয়েছেন। হঠাৎ করেই পাড়ার থেকে খবর আসে রাজশ্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তড়িঘড়ি বাড়ি ছুটে আসেন চিন্ময়ী দেবী। সেদিন মেয়েকে দেখে যেন তিনি চিনতে পারছিলেন না। গলায় মোটা দড়ির দাগ স্পষ্ট হয়ে রয়েছে, যেন চকচক করছে। মেয়েটির চোখ মুখ যেন গর্তে ঢুকে গেছে, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সেদিন পাশের বাড়ির স্বপ্নামাসী যদি সঠিক সময়ে না ঘরে আসতো, তাহলে হয়তো মেয়েটিকে বাঁচানোই যেত না।
অগত্যা 3-4 দিনের ছুটি নিয়ে চিন্ময়ী দেবী মেয়েটিকে সুস্থ করে তোলেন, কিন্তু সেটা তো ছিল বাহ্যিক সুস্থতা, দরকার ছিল মেয়েটিকে মানসিকভাবে সুস্থ করে তোলা। এবার চিন্ময়ী দেবী তার বড় মেয়ে দীপান্বিতাকে ডেকে পাঠালেন এবং দীপান্বিতাকে গুরু দায়িত্ব সঁপলেন। কটা দিন দীপান্বিতাকে বাড়িতে থাকার জন্য বললেন এবং 1 মিনিটের জন্যও যেন বোনকে একা না ছাড়ে। এবার চিন্ময়ী দেবী আবার কাজে যাওয়া শুরু করলেন। রান্নাবাড়ি সেরে 2 বোন দুপুরে খাওয়া দাওয়া সারলেন। এত অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেলের পর দীপান্বিতা যা দেখল সেটা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। দুপুরবেলা 2 বোন খাওয়া দাওয়া করে শুয়েছিল। দীপান্বিতার চোখটা একটু লেগে আসে। হঠাৎ করেই ফিসফিস করে কথা বলার আওয়াজে দীপান্বিতার ঘুমটা ভেঙে যায় এবং দেখে রাজশ্রী খাটের এক কোণায় পা ঝুলিয়ে বসে দেওয়ালের পাশে রাখা চেয়ারটার দিকে তাকিয়ে কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে। জ্যোতি যখন ওই ঘরে আসতো ঠিক ওই চেয়ারটিতেই ও বসতো, আর রাজশ্রী খাটের ওই জায়গাটিতেই বসে জ্যোতির সাথে কথা বলতো। কিন্তু ঘরে আমরা 2 জন ছাড়া আর তো কেউ নেই, আর জ্যোতিও তো আত্মহত্যা করেছে, তবে ও কার সাথে কথা বলছে? দীপান্বিতা সাহস করে রাজশ্রীর দিকে এগিয়ে যায়। দীপান্বিতা যেই ওকে গায়ে হাত দিয়ে ডাকে তখনই ও বলে ওঠে, এই দেখ দিদি, জ্যোতি এসেছে। ও মাঝে মাঝেই কিন্তু আসে আমার সাথে দেখা করতে। তবে তুই যেন প্লিজ মাকে বলিস না, মা কিন্তু জানে না। মা যদি জানতে পারে না তাহলে কিন্তু ওকে আর আসতেই দেবে না। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই চিন্ময়ী দেবী ঘরে ঢোকেন এবং দীপান্বিতা মাকে বলতেই যাবে, ঠিক সেই সময় রাজশ্রী ইশারা করে কিছু বলতে বারণ করেন। কিন্তু দীপান্বিতা কিছু না বললেও সেদিন রাতে চিন্ময়ী দেবীর সামনে এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। চিন্ময়ী দেবী মাঝরাতে হঠাৎ করে দেখেন ঠিক সেই চেয়ারটির দিকে মুখ করে রাজশ্রী খাটের কোণে বসে সমানে পা দোলাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। সঙ্গে সঙ্গে চিন্ময়ী দেবী ঘরের সব লাইট জ্বেলে দেন এবং রাজশ্রীকে খানিকটা কাউন্সেলিং করানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হয়নি। চিন্ময়ী দেবী রাজশ্রীকে বললেন, দেখ মা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। যে মরে গেছে সে কখনো আপন হয় না রে। এই দুনিয়ায় সবাই নিজেরটা ভালো বোঝে। আর দেখলি তো, তোর বাবা জীবিত থেকেও কোনোদিন আপন হলো না। আর আর তুই একটা মৃত মানুষের জন্য নিজের এই হাল করছিস। তুমি জানো না, ও হলো আমার নিজের, আমার আপন। ওকে আমি দেখতে পাই, ও রোজ আসে, আমার সাথে কথা বলে। ও আমাকে নিতে আসবে জানো। এই দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারেনি আর পারবেও না। জ্যোতি আমার আর আমি জ্যোতির, এটাই সত্যি, এটাই ঠিক। আমি চলে যাব ওর সাথে অনেক দূরে, যেখানে মন চায়, যেদিকে চোখ যায়। আর এটাই ছিল রাজশ্রীর মুখ থেকে বেরোনো শেষ কথা। তারপর আর একটা গোটা দিন তাকে চোখে চোখে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু তারপরেই ঘটে যায় এক মারাত্মক অঘটন। চিন্ময়ী দেবী সকাল থেকে সেদিন চোখে চোখে রেখেছিলেন রাজশ্রীকে। অবশেষে ঠিক বেলা 4টের সময় রাজশ্রী একটু ঘুমিয়ে পড়েছিল। চিন্ময়ী দেবী ভাবলেন এই সুযোগে স্নানটা সেরে আসি। যেই ভাবা সেই কাজ। চিন্ময়ী দেবী স্নানে ঢুকেছেন 10 মিনিটও হয়নি। বাথরুম থেকে বেরিয়ে দেখেন গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে রাজশ্রী। তখনও তার শরীরটা গরম ছিল। লোকজনকে ডেকে নিয়ে তৎক্ষণাৎ তাকে কাছাকাছির হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু না, শেষ রক্ষা আর হলো না। জলজ্যান্ত মেয়েটিকে সারা জীবনের মতো হারাতে হলো চিন্ময়ী দেবীর। হিন্দু শাস্ত্রে কথিত আছে, নারায়ণী কহে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। কে কার কথা শোনে? কম বয়সের অত্যাধিক আবেগ, নাকি কোনো অতৃপ্ত আত্মার গহীন অন্ধকারের হাতছানি, নাকি চিন্ময়ী দেবীর কপালের ভোগ, জানি না। তবে ওই ঘরে চিন্ময়ী দেবী বেশি দিন থাকতে পারেননি। দিনে রাতে মাঝে মাঝেই ওই ঘরে ওই ফ্যানের সাথে ওই সাদা চুড়িদার পরা, গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যেত। এই ঘটনার পর চিন্ময়ী দেবী তার মানসিক ভারসাম্য খানিকটা হারিয়ে ফেলেছিলেন। আজও রাজশ্রীর পছন্দের খাবার রান্না হলে বাটিতে আলাদা করে রেখে দেন আর একা একা বিড়বিড় করতে থাকেন, সুইজারল্যান্ড, কুলু মানালি যাব। পাহাড়গুলো বরফের চাদরে ঢাকা, হাতে করে বরফের গোল বল বানিয়ে
আমার গায়ে ছুঁড়ে মারবি। হ্যাঁ, কত আনন্দ হবে, যেদিকে দু চোখ যায় শুধু ঘুরে বেড়াবো, তাই না? নে, এবার একটু খেয়ে নে। ঝাল একটু বেশি হয়ে গেছে মা। ওই তো পাশের জলের গ্লাস আছে, খেয়ে নে মা, খেয়ে নে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। আশা করছি ঘটনাটা আপনাদের মন ছুঁয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এক নতুন ঘটনার সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।